আর কিছুদিন পরেই আমার শুভর সঙ্গে বিয়ে হবে। আর আমি বিয়ের দিন এত সুন্দর ট্রেন্ডিং মেকআপ করব যে সবাই আমার মেকআপ দেখে চমকে যাবে, কারণ আই লাভ দামি দামি মেকআপ। এই বলে পারমিতা অনলাইনে খুবই দামি দামি মেকআপের প্রোডাক্ট দেখতে শুরু করে, কারণ সে মেকআপ করতে খুবই পছন্দ করে। আর তার মেকআপের অনেক জ্ঞান থাকায় বাড়িতে সে সবসময় মেকআপ করেই থাকে। তার মেকআপের গুণগত মান এত সুন্দর হয় যে খুব সুন্দর শহুরে মেকআপ করার পর তাকে একদম চেনাই যায় না। কিন্তু অন্যদিকে শুভ ছোট ভাই প্রীতমের সঙ্গে শ্যামলীর বিয়ে ঠিক হয়, কিন্তু শ্যামলী গ্রামের মেয়ে হওয়ায় সে মেকআপের ব্যাপারে একেবারেই অজ্ঞ। শ্যামলী শুধুমাত্র মেকআপ বলতে চোখে কাজল, কপালে টিপ এবং লিপস্টিককেই বোঝে। মা, আমি শুনেছি আমার বড় যা পারমিতা খুব ভালো মেকআপ করতে পারে, আর ও যেহেতু শহরের খুব মডার্ন মেয়ে আর তাই অনেক দামি দামি মেকআপ ব্যবহার করে, কিন্তু আমি ভালো করে কাজল, লিপস্টিক পর্যন্ত পরতে পারি না, তাই বিয়ের দিন আমাকে দেখতে খুব খারাপ লাগবে বলো। শ্যামলীর মা এসব কথাই কোনো পাত্তা দেয় না, কারণ সে মনে করে যে প্রাকৃতিক সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য, যে সৌন্দর্য মেকআপ দিয়ে কেনা যায় না। ফলে বিয়ের জন্য সে কেবলমাত্র নিজের মেয়েকে কাজল, লিপস্টিক এবং টিপ কিনে নিয়ে এসে দেয়, আর তার সঙ্গে একটা পাউডারের ডিব্বা। বিয়ের দিন পারমিতা নিজের দামি দামি মেকআপের জিনিসপত্র দিয়ে খুবই সুন্দর করে সেজে গুজে তৈরি হয়, আর অন্যদিকে শ্যামলী মুখে পাউডার মেখে সামান্য কাজল এবং লিপস্টিক পরে তৈরি হয়ে যায়। বিয়ের সময় ইস, এই গাইয়াটা দেখছি সাজগোজের একদম ধরন বলতে কিছুই জানে না, শুধুমাত্র গালে সাদা সাদা পাউডার আর এক গাদা লাল লিপস্টিক পরে চলে এসেছে, এমনকি চোখের কাজলটা পর্যন্ত ঠিক করে পড়তে পারেনি। মেকআপ করার মজা জানে না দেখছি। তোমাকে খুব সুন্দর লাগছে দিদি, তুমি কি সুন্দর গালের মধ্যে লাল লাল কি একটা লাগিয়েছো, আর চোখের উপর সবুজ সবুজ কি সব পরেছো। সত্যি তোমার শহুরে মেকআপের ধরন একদমই আলাদা। হ্যাঁ আমি জানি, আমি খুব সুন্দর মেকআপ করতে পারি, আর গালে লাল লাল ওটাকে ব্লাশ বলে গো বোকা, ব্লাশ। আর চোখের উপর আই শ্যাডো। কিন্তু তুমি তো দেখছি কিছুই জানো না। আর শোনো, তোমাকে না একদম কার্টুনের মতো দেখতে লাগছে। বিয়ে বাড়ির সকলে পারমিতার সাজ দেখে খুবই প্রশংসা করে, কিন্তু অন্যদিকে শ্যামলীর এরকম অতি সাধারণ সাজ দেখে সকলে তাকে নিয়ে সমালোচনা এবং হাসাহাসি করতে থাকে। এভাবে দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা সবাই একসঙ্গে বসে বিয়ের তত্ত্ব দেখছে। সেই সময়, বা বড় বৌমা, তোমার বাপের বাড়ি থেকে বিয়ের তত্ত্বে মেকআপ করার জন্য কত দামি দামি সুন্দর সুন্দর জিনিসপত্র পাঠিয়েছে। আমার তো দেখে একেবারে চোখ ভরে যাচ্ছে। এত মেকআপের জিনিসপত্র আমি আগে কখনো দেখিনি। আমি সবসময় দামি আর ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি মা, সেই কারণে আমার বাপের বাড়ি থেকে এত সব জিনিসপত্র পাঠিয়েছে। যাই, আমি একটু সুন্দর করে মেকআপ করে আসি, কারণ নতুন বিয়ে হলে সাজগোজ করতে খুব ভালো লাগে। এই বলে পারমিতা মেকআপ প্রোডাক্ট নিয়ে নিজের ঘরে সাজতে চলে যায়, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজগোজ করতে থাকে। অন্যদিকে, ছোট বৌমা, তোমাদের গ্রামে মনে হয় কোনো মেকআপের দোকান নেই বলো, কারণ তোমার মা তো দেখছি তত্ত্বে সেরকম কোনো ভালো মেকআপের জিনিস পাঠায়নি, শুধুমাত্র গায়ে মাখার সাবান, শ্যাম্পু আর একটা পাউডার পাঠিয়ে দিয়েছে। কমলা দেবীর এমন কথা শুনি শ্যামলী ও প্রীতম দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু শ্যামলী চুপ করে থাকায় প্রীতম তার বউয়ের হয়ে কথা বলে। ভালোই হয়েছে তোমা, শ্যামলীর বাপের বাড়ি থেকে মেকআপ করার কোনো জিনিসপত্র পাঠানো হয়নি, কারণ আমি তো বেশি পরিমাণে মেকআপ পছন্দই করি না। আর আমার বোনের যদি মেকআপ করতে ইচ্ছা হয় তাহলে বড় বৌদির কাছ থেকে মেকআপ নিয়ে নেবে, কারণ বড় বৌদির কাছে মেকআপের জিনিসপত্র অনেক আছে। তুই একদম ঠিক কথাই বলেছিস ছোট বৌমা, মেকআপ ছাড়া তোমার মুখটা খুবই শুকনো শুকনো লাগছে। যাও, তুমি বরং বড় বৌমার কাছ থেকে সেজে এসো। আচ্ছা মা, ঠিক আছে। শ্যামলী তার শাশুড়ি মা এবং স্বামীর কথা মতো পারমিতার কাছে মেকআপ করতে চলে যায়, কিন্তু শ্যামলী পারমিতার কাছে মেকআপ করতে এসেছে দেখে সে এটা কিছুতেই পছন্দ করে না, কারণ সে ভালো মতো মেকআপ করতে জানলেও মেকআপের জিনিস ভাগাভাগি করার ক্ষেত্রে পারমিতা খুবই হিংসুটে প্রকৃতির ছিল। সে নিজের দামি দামি মেকআপের জিনিসপত্র কিছুতেই শ্যামলীর সঙ্গে ভাগ করে নিতে চায় না। এই নাকি তুমি শুধু পাউডার, আইলাইনার, লিপস্টিক পরতে পারো, তাহলে তুমি আমার কাছে মেকআপ করতে এসেছো কেন? আমি মোটেই আমার মেকআপের কোনো জিনিস তোমাকে ব্যবহার করতে দিতে পারবো না, কারণ তোমার স্কিন খুবই বাজে, তাই আমার মেকআপের জিনিস তুমি ব্যবহার করলে আমার স্কিনে ব্রণ হয়ে যেতে পারে। না না, আসলে মা বললো যে তোমার কাছ থেকে ভালো করে মেকআপ করতে, কারণ বাড়ির দুই নতুন বউ সেজে গুজে থাকলে দেখতে ভালো লাগবে, তাই আমি তোমার কাছে মেকআপ করতে এসেছি। এই শোনো, তোমার হাতে স্মার্টফোন আছে তো? স্মার্টফোনে ইউটিউবে ভিডিও খুলে মেকআপের টিউটোরিয়াল দেখো আর মেকআপ করো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়।
এই বলে পারমিতা ইচ্ছা করে শ্যামলীর হাত থেকে তার ফোন নিয়ে নেয় এবং তারপর একটা অতিরিক্ত মেকআপ করা মহিলার চ্যানেল খুলে শ্যামলীকে ফোন ধরিয়ে দেয়। ওই চ্যানেলটিতে মহিলাটি সবসময় অতিরিক্ত মেকআপ করে বসে থাকে, ফলে শ্যামলী সেই দেখে দেখে মেকআপ শিখতে শুরু করে। আমার মতো মেকআপ করার শখ হয়েছে, এখন এমন মেকআপ করবি যে বাদরের থেকেও তোকে অধম দেখতে লাগবে। তারপর থেকে কোনোদিনও আমার কাছে মেকআপের জিনিসপত্র চাইতে আসবি না। অন্যদিকে শ্যামলী নিজের ঘরে মেকআপ ভিডিও দেখে নিজের মুখে মেকআপ করতে শুরু করে দেয়। সে নিজের মুখে বেশি বেশি পাউডার আর চোখের উপরে মোটা করে আইলাইনার, এমনকি ধ্যাবড়া করে লিপস্টিক পর্যন্ত পরে। আমি মনে হয় একটু বেশি সেজে ফেলেছি, কারণ আমাকে কেমন যেন অদ্ভুত দেখতে লাগছে। কিন্তু এই ভিডিওতে ওই মহিলাটা বলল যে সবাই নাকি এইভাবেই সাজে। যাই, শ্বশুরবাড়ির লোকেদেরকে একবার আমার সাজটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে শ্যামলী সবাইকে নিজের সাজ দেখাতে চলে যায়। আর শ্যামলীর এরকম অদ্ভুত সাজ দেখে সকলে জোরে জোরে হেসে ওঠে। কিন্তু অন্যদিকে পারমিতাকে সেজে গুজে একেবারে ফুলপরীর মতো দেখতে লাগে। তার মেকআপ দেখে মনে হয় যেন সে সত্যিকারেরই খুবই সুন্দর। এই ছোট বৌমা, তুমি মুখে কি মেখেছো? তোমার মুখটা কেমন ময়দার মতো সাদা হয়ে গেছে, আর চোখটা বাদুরের মতো কালো। ছি, তুমি একদম মেকআপ করতে পারো না। এই কারণে বলেছিলাম বড় বৌমার কাছে মেকআপটা করে নাও, কিন্তু শুধু শুধু তুমি নিজেকে সকলের কাছে হাসির পাত্র বানালে। বিশ্বাস করুন, আমি দিদির কাছে মেকআপ করতে গিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে বলল। শ্যামলীর কথা শেষ হতে না হতেই পারমিতা তাকে থামিয়ে দেয়, কারণ শ্যামলী যদি সত্যি ঘটনা বলে ফেলে তাহলে পারমিতা একটা বড়সড় কেস খেয়ে বসবে। দিদি, দিদি কি বললো? আমি তোমাকে কিছুই বলিনি। আমি তোমাকে বলেছিলাম যে একটু অপেক্ষা করতে, আমার মেকআপ হয়ে গেলে আমি তোমাকে মেকআপ করে দেব, কিন্তু তুমি তো অপেক্ষা করতে পারলে না, আর নিজে এরকম বোকার মতো সেজে চলে এসেছো। পারমিতার এমন মিথ্যা কথা শুনে শ্যামলী একেবারে চুপ করে যায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কখনো আর শহরের মহিলাদের মতো মেকআপ করতে যাবে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শহুরে মেয়ে পারমিতা প্রত্যেকদিন অনলাইনে নিজের জন্য দামি দামি মেকআপ প্রোডাক্ট অর্ডার করে, এমনকি শপিং মলে গিয়ে মেকআপ করার জন্য দামি দামি জিনিসপত্র কিনে নিয়ে আসে। অন্যদিকে শ্যামলী মাথায় একটা বিনুনি বেঁধে আর কপালে টিপ পরে ঘুরে বেড়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলা দেবীর এক বান্ধবী চুমকি দেবী তাদের বাড়িতে আসে। কমলা, 3 দিন পর আমার মেয়ের বিয়ে, তাই আমি আজকেই তোদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। তোরা কিন্তু বিয়ের দিন সকাল থেকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবি, কেমন? বাহ, এ তো খুব খুশির খবর। নিশ্চয়ই আমরা বিয়ের দিন সকালে সবাই তোর বাড়িতে চলে যাব। আর একটা কথা, আমার মেয়ে নিতা বলছিল যে তোর বড় বৌমা নাকি খুবই সুন্দর মডার্ন মেকআপ করতে পারে। ও ফেসবুকে তোর বড় বৌমার ছবি দেখেছে, সেই জন্য আমি চাই যে তোর বড় বৌমা বিয়ের দিন আমার মেয়েকে আর আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিক, আর সেই জন্য আমার মেয়ে কিন্তু মেকআপ আর্টিস্ট বুক করেনি। নিজের প্রশংসা শুনে পারমিতা খুবই খুশি হয়। হ্যাঁ নিশ্চয়ই কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না। আমি বিয়ের দিন আপনার মেয়েকে আর আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। এমন শহরি স্টাইল মেকআপ করব যে আপনাদেরকে কেউ চিনতেই পারবে না। চুমকি দেবী এই কথা শুনে খুবই খুশি হয়, আর সে বাড়িতে গিয়ে তার মেয়েকে নিতাকেও এই ঘটনা জানালে নিতাও মনে মনে খুবই খুশি হয়। এভাবে দেখতে দেখতে নিতার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন কমলা দেবীর পরিবারের সকলে সকাল থেকে বিয়েতে উপস্থিত থাকলেও পারমিতা ভীষণ পরিমাণে সাজগোজ করার জন্য তার অনেক দেরি হয়ে যায়, আর সে সময় মতো বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হতে পারে না। এমনকি তার নিজেরই সাজতে সাজতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। কিরে কমলা, তোর বউ নাকি আমাকে আর আমার মেয়েকে সাজাবে? কোথায় তোর বড় বৌমা, কোথায়? কিছুক্ষণ পরেই তো বরযাত্রীর লোকেরা চলে আসবে, আর আমার মেয়ে এখনো পর্যন্ত সাজতে পারেনি। এবার কি হবে বলতো? আরে তুই চিন্তা করিস না, ও এক্ষুনি চলে আসবে। আসলে ও খুবই সাজতে ভালোবাসে, তো সেই জন্য নিজেই সাজতে সাজতে দেরি করে ফেলছে হয়তো। এই বলে কমলা তাড়াতাড়ি করে পারমিতাকে ফোন করে। পারমিতা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সন্ধ্যা 7টা বাজে। এই দেখে সে খুবই আতকে ওঠে এবং তাড়াতাড়ি সে নিতাকে সাজানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আই এম সো সরি, আমার একটুও খেয়াল নেই। আসলে আমার মুখে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছিল না, সেই জন্য আমার দেরি হয়ে গেল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি। পারমিতা দি, মাকে সাজাতে হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাই তুমি শুধু আমাকে বিয়ের সাজটা সাজিয়ে দাও, আর আমার মা শ্যামলীদের কাছে সেজে নেবে। না না, আমার এই গাইয়া শ্যামলীর কাছে সাজতে বইয়ে গেছে, কারণ ও নিজেই তো সাজতে বুঝতে পারে না। ও নিজেই কেমন একটা অদ্ভুত সেজে এসেছে, তারপরও আবার আমাকে সাজাবে? না বাবা না।
নিতা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না, তাই নিতা বিয়ের সাজের জন্য পারমিতাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে মেয়ের কথা মতো চুমকি দেবী শ্যামলীর কাছে মেকআপ করতে বাধ্য হয়। নিতা, আমি তোমাকে খুব সুন্দর নিউড একটা মেকআপ করে দেব, যাতে সবাই তোমাকে দেখে একেবারে চমকে যায়। তুমি শুধু আধ ঘন্টা অপেক্ষা করো। এই বলে পারমিতা ভালো করে নিতার মুখে মেকআপ করতে শুরু করে, আর অন্যদিকে শ্যামলীও খুব ভালো করে চুমকি দেবীর মুখে মেকআপ করে। কিন্তু চুমকি দেবী তার মুখের অবস্থা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত থাকে। আপনি চিন্তা করবেন না কাকিমা, কারণ আমি এতদিন ধরে ইউটিউবে অনেক অনেক মেকআপের ভিডিও দেখেছি, তাই আমি আপনাকে এখন সুন্দর করে মেকআপ করে দিতে পারবো। আপনি শুধু অপেক্ষা করুন। এভাবেই দুই বৌমা দুজনের মেকআপ করে দেয়। কিন্তু অবাক ভাবে মেকআপ করার পর নিতার থেকে চুমকি দেবীকে দেখতে খুবই সুন্দর লাগে। শ্যামলী যে এত সুন্দর মেকআপ করতে পারে তা কিছুতেই কেউ বিশ্বাস করতে পারে না, আর বিশেষ করে পারমিতা তো একদমই বিশ্বাস করতে চায় না। এমনকি চুমকি দেবীর বয়স নিতার থেকেও অনেক কম বলে মনে হয়। পারমিতা দি, তুমি নাকি খুব সুন্দর মেকআপ করতে পারো, কিন্তু সবাই শ্যামলীদির মেকআপের প্রশংসা করছে কেন? আর আমার মাকেই তো বিয়ে বাড়ির বউ বলে মনে হচ্ছে, কিন্তু আমাকে দেখতে খুব খারাপ লাগছে। শ্যামলীদি এত সুন্দর মেকআপ করে আমি যদি জানতাম, তাহলে আমি শ্যামলীদির কাছেই সেজে নিতাম। এভাবেই সকলে মিলে শ্যামলীর মেকআপের খুবই প্রশংসা করতে শুরু করে, কারণ বিয়ে বাড়ির সাজগোজ এমনিতেই একটু জমকালো ধরনের হয়। আর শ্যামলী খুব সুন্দর করে চুমকি দেবীকে জমকালো ভাবে সাজিয়ে দেওয়ার জন্য চুমকি দেবী লোকের কাছে অনেক অনেক প্রশংসা পায়। তাই পারমিতা হিংসায় একেবারে জ্বলে পুড়ে ওঠে। আমি গ্রামের মেয়ে হলেও ঠিক ভিডিও দেখে দেখে মেকআপ করা শিখে নিয়েছি, তাই এখন আমি আমার বড় জায়ের থেকেও বেশি ভালো মেকআপ করতে পারি। আর দিদি, তুমি কখনো নিজের মেকআপ করা নিয়ে অহংকার করো না, কারণ মানুষের চেষ্টা থাকলে মানুষ সবকিছু শিখতে পারে। চুমকি দেবীকে এত সুন্দর মেকআপ করে দেওয়ার জন্য সে শ্যামলীকে অনেক অনেক ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, নিতা আবার নতুন করে শ্যামলীর কাছে সাজে। এভাবে গ্রামের মেয়ে শ্যামলীও শহুরে ধরনের মেকআপ করতে শিখে যায়। মালতী দেবী তার ছেলে সুদীপ এবং বৌমা অঞ্জনার সঙ্গে একটি শহরে থাকে। মালতী দেবী সুদীপের বিয়ের দিন থেকেই তার স্ত্রীকে একেবারেই পছন্দ করে না। এর কারণটা মালতী দেবী নিজেও হয়তো জানে না। কখনো কখনো তার কথাবার্তা শুনলে মনে হয় সে হয়তো তার ছেলেকে সুখে সংসার করতে দেখতেই পছন্দ করে না। যদিও এখন অঞ্জনা এসব কিছু আর গায়ে মাখে না, সমস্ত অপমান সমস্ত কষ্ট যেন তার সয়ে গেছে। এভাবেই প্রায় 1 বছর কাটে। একদিন, আমি কয়েকদিনের জন্য একটু মায়ের বাড়িতে যেতে চাই। মা ফোন করে জানালো মায়ের শরীরটা ভালো নেই। আপনি তো জানেন আমার ভাইও শহরের বাইরে থেকে কাজ করে, তাই আমি ওখানে না গেলে মাকে অসুস্থ অবস্থায় দেখে রাখার মতো আর কেউ নেই। অসুস্থ মাকে সুস্থ করতে গিয়ে তুমি তো আমাকে অসুস্থ করে দেবে যা দেখছি। তোমার অনুপস্থিতিতে এই বাড়ির সমস্ত কাজ কে করবে? আমি? এগুলো সব তোমার মায়ের চালাকি। এসব আপনি কি বলছেন মা? আমার মা শুধু শুধু আপনার সঙ্গে চালাকি কেন করতে যাবে? এই 1 বছরে তো মা আমাকে একবারও ডাকেনি, আজকে দরকার হয়েছে বলেই তো ডেকেছে। তুমি জানো না কয়েকদিন পরে তোমার ননদ এই বাড়িতে আসবে? আমার মেয়েটা কতদিন পরে আমার বাড়িতে আসবে, আর তাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো না আমি? কেন খাওয়াতে পারবেন না? আমি সমস্ত কিছু কিনে রেখেই তো যাব। দরকার হলে ইন্ডাকশন ওভেনটাও আপনার ঘরেই রেখে দিয়ে যাব, আপনার কোনো অসুবিধা হবে না। আমি যদি রান্না করতে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমার মেয়ের সাথে গল্প কে করবে? তুমি চাও ও এখানে এসে একা একা মন মরা করে পড়ে থাকুক? তোমার কিছুতেই এখন যাওয়া হবে না বৌমা। অঞ্জনা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মালতী দেবী তার কোনো কথাই গ্রাহ্য করে না। অঞ্জনা খুব দুঃখ পেলেও সে মালতী দেবীকে মানানোর আর চেষ্টা করে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে অঞ্জনা নিজের মায়ের চিন্তায় রাতে ঠিক করে ঘুমাতে পারে না, অন্যদিকে সকাল হতেই মালতী দেবী তাকে দিয়ে প্রায় 10 গুণ বেশি কাজ করায়, শুধুমাত্র মালতী দেবীর মেয়ে অর্পিতা তার বাপের বাড়িতে আসবে এই আনন্দে। 2-1 দিনের মধ্যেই অর্পিতা তার মায়ের কাছে চলে আসে। প্রায় 3-4 মাস পর মেয়েকে দেখতে পেয়ে মালতী দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এতদিন পরে আমি এলাম, কোথায় মজা করে আমাকে ওয়েলকাম করবে তা নয়। তুমি কাঁদছো কেন? কান্নার কি হলো বলো তো? কাঁদছি কি আর সাধে রে মা? তোর দাদার বউ তো আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। প্রত্যেক মাসে একবার করে বায়না করবে বাপের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আপনি তো আমাকে কখনোই যেতে দেন না মা, তাহলে শুধু শুধু অর্পিতার কাছে এসব কথা কেন বলছেন? ও সবেমাত্র এসেছে, আপনি ওর সাথে গল্প করুন, আনন্দ করুন। এসব কথা বলে নিজেদের মুডটা খারাপ করছেন কেন?
আমার মা আমার সাথে কি কথা বলবে সেটাও কি তুমি এখন ঠিক করে দেবে? আর তোমার ব্যবহার দেখেই তো বুঝতে পারছি একটু আগে যে আমার মা চোখে জল ফেলছিল সেটা একেবারেই মিথ্যা নয়। এই 1 বছরে তোমরা কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি। আমি আশা করছি না ভবিষ্যতেও তোমরা আমাকে বুঝবে, তাই আমি তোমাদের সাথে এই বিষয়ের কোনো কথাই বলতে চাই না। দেখেছিস তোর বৌদির ব্যবহার, দেখেছিস? এভাবেই আমাকে দিনের পর দিন কাটাতে হয়। আমার সাথে দাঁড়ানোর মতো কেউ নেই। তোর দাদাকে তোর বউয়ের ব্যাপারে বললে বিশ্বাস করতেই চায় না কিছু। ও অফিসে চলে গেলে আমাকে যে কি অত্যাচার সহ্য করতে হয় সেটা আমিই জানি। তুমি একদম চিন্তা করো না মা, এখন তো আমি বেশ কয়েকদিন এখানেই থাকবো। এখান থেকে যাওয়ার আগে তোমার শান্তিতে থাকার ব্যবস্থা আমি করে দিয়েই যাব। এভাবেই অর্পিতা এবং মালতী দেবী অঞ্জনাকে কোণঠাসা করতে শুরু করে। আরো 2-1 দিন এভাবেই কাটে। অর্পিতা বাড়িতে আসার পরে অঞ্জনার প্রতি মালতী দেবীর ব্যবহার আরো ভয়ানকভাবে পাল্টে যায়। সে আগে অঞ্জনার সাথে যাও একটু ঠিকভাবে কথা বলতো, এখন সেটাও বন্ধ হয়ে যায়। একই অঞ্জনার মাথায় তার মায়ের অসুস্থতার চিন্তা, তার উপরে মালতী দেবী এবং অর্পিতা প্রতিনিয়ত একইভাবে তাকে কষ্ট দেয় এবং তাকে দিয়ে কাজ করাতে থাকে। অঞ্জনা কিছুতেই আর এসব মেনে নিতে পারে না। আমি আর এখানে থাকতে পারছি না, তুমি প্লিজ আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো, অন্তত কয়েকদিনের জন্য হলেও রেখে এসো। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কেন, আবার কি হলো? বাড়িতে বোন এসেছে, কোথায় ননদ বৌদি মিলে একসাথে শপিং করতে যাবে, আনন্দ করে ঘুরে বেড়াবে, আর তা না করে তুমি নিজের বাপের বাড়িতে যেতে চাইছো? এ আবার কিরকম অদ্ভুত সিদ্ধান্ত তোমার? তোমার মা কিংবা বোন কেউই আমার সঙ্গে আনন্দ মজা করতে চায় না। ওরা সুযোগ পেলেই আমাকে অপমান করে। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার এসব জিনিস আর ভালো লাগে না। আমি যদি এখন এই ব্যাপারে বোনের কাছে কিছু বলি তাহলে তো কালির রাগ দেখি বাড়ি ফিরে যাবে। আরো যে কদিন থাকতে এসেছিল সেই কদিন না থেকে ফিরে গেলে মা তো তোমাকে আরো খারাপ কথা শোনাবে, আর সেটা তো আমার আরো পছন্দ হবে না। আমি তো সেই জন্যই বলছি আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো। আমার মাও বেশ কয়েকদিন যাবত অসুস্থ, আমি ওখানে গেলে মাও ভালো থাকবে আর আমিও। এভাবেই তারা স্বামী স্ত্রী নানান কথা বলে। পরের দিন সকালবেলা সুদীপ তার মাকে জানায় সুদীপ তার বউকে তার বাপের বাড়িতে রেখে আসবে। এই কথা শুনে মালতী দেবী আর অর্পিতা দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে। সুদীপ কোনোভাবেই অঞ্জনার প্রশংসা করুক কিংবা তাকে সাপোর্ট করুক এটা মালতী দেবী একেবারেই মানতে পারে না। সে কিছুতেই তার বৌমাকে নিজের বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। এক কথা দু কথা থেকে আবার তাদের সবার মধ্যে হঠাৎ করেই ঝগড়া বেঁধে যায়। আমার মা একটু আমার সাথে শান্তিতে সময় কাটাচ্ছে, সেটা বোধহয় তোদের ভালো লাগছে না, তাই না? ভালো না লাগলে তো মুখের উপরেই বলতে পারতিস, এমন ভনিতা করে কথা বলার কি আছে? তুই মায়ের সাথে মজা করবি, আনন্দ করবি, ফুর্তি করবি, এতে আমাদের ভালো না লাগার কি আছে? এই বাড়িতে আসার আগে কি বুদ্ধিগুলো শ্বশুর বাড়িতে রেখে এসেছিস? দেখেছো মা, আমার কথা শুনেও এখন দাদার মনে হচ্ছে আমি নাকি নির্বোধের মতো কথা বলছি। আমি আমার বুদ্ধি কোথায় ফেলে এসেছি সেটা বলার আগে তুই তোর বউকে জিজ্ঞাসা কর ও নিজের ভদ্রতা সভ্যতা কোথায় ফেলে এসেছে। ও যথেষ্ট ভদ্র, তাই এতদিন চুপ ছিল। আর আমি নিজেও জানি মা ওর সাথে কেমন ব্যবহার করে, কিন্তু তাও আমি মাকে কখনোই কিছু বলি না। তার কারণ অঞ্জনাই আমাকে বলতে দেয় না। আর আজও আমি তোদের কোনো কিছুই শোনাবো বলে আসিনি। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে অঞ্জনাকে আমি ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য রেখে আসতে চাই। আমি তো বৌমাকে আগেও বলেছি যে যতদিন আমার মেয়ে থাকবে ততদিন এখান থেকে ওর কোথাও যাওয়া হবে না। ও চলে গেলে সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে, তখন তো আমি আমার মেয়ের সাথে সময় কাটাতেই পারবো না। ঠিক আছে অঞ্জনা, শুনে নিলে তো? বোন যেদিন এই বাড়ি থেকে যাবে তোমাকে আমি সেদিনই তোমার মায়ের কাছে রেখে আসবো, কেমন? ততদিন তুমি একটু তোমার পাড়ার লোকেদের বলো তোমার মায়ের জন্য একটু ভালো করে দেখভাল করে। অর্পিতা বাড়ি চলে গেলেও মা আমাকে আমার মায়ের কাছে যেতে দেবে না, এটা আমি ভালো করেই জানি। তুমি মিলিয়ে নিও। তুমি যেটা জানো সেটা ঠিকই জানো। আমার এটা সবার সামনে বলতে কোনো লজ্জা নেই। তুমি যদি ঘর সংসার ফেলে নিজের মায়ের কাছে গিয়ে বসে থাকো তাহলে তুমি অকুল পাথারে পড়ে যাব। সারাদিন বাড়িতে একা থেকে সমস্ত কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। এইভাবে কথার পর কথা চলতেই থাকে। সুদীপ আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কোনোভাবেই সে তার স্ত্রীকে সাহায্য করতে পারছে না দেখে তারও খুব অস্বস্তি হতে থাকে। অঞ্জনাও বুঝে যায় যতদিন না তার শাশুড়ি মা কোথাও যাচ্ছে ততদিন তারও আর নিজের মায়ের বাড়িতে যাওয়া হবে না। অঞ্জনা প্রত্যেকদিন নিজের মাকে ফোন করে তার খোঁজ খবর নেয়, ভিডিও কল করে কথা বলে, কিন্তু মাকে সামনে থেকে দেখার সুযোগ তার হয়েই ওঠে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। প্রায় 1 মাস পরে অর্পিতা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আবার সবার জীবন নিজের গতিতে ফিরে আসে। একদিন হঠাৎ করেই মালতী দেবীর শরীর খুবই খারাপ করে।
একটু কিছু খেয়ে নিন মা, কিছু না খেলে তো আপনার শরীর আরো খারাপ করবে। আপনাকে তো কাল পরশুর মধ্যে ডাক্তারের কাছে চেক আপে যেতে হবে। আপনি যদি এভাবে না খেয়ে পড়ে থাকেন তাহলে তো ঘরের বাইরে বেরোতেও পারবেন না। আমার মেয়েকে এখানে কয়েকদিনের জন্য এনে দাও, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। ওর সঙ্গে এই 1 মাস থেকে আমার এখন ওকে ছাড়া আর থাকতেই ইচ্ছে করছে না। আমি কালকে অর্পিতাকে এখানে আনার ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করুন, আমি সুদীপের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? এই বলে অঞ্জনা সেখান থেকে চলে যায় এবং সুদীপের সঙ্গে কথা বলে। সুদীপ তার বোনের স্বামীর সাথে কথা বলে তাকে আরো একবার তাদের বাড়িতে পাঠানোর অনুরোধ করে। মায়ের শরীর খারাপ শুনে অর্পিতারও খুবই বাড়িতে যেতে ইচ্ছা করে, কিন্তু তার স্বামী গৌতম কিছুতেই তাকে আর বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। সারা বছর আমি তোমার মায়ের দেখাশোনা করব, সেটা তোমার খুব ভালো লাগবে। আর বছরে একবার আমার মা অসুস্থ হলেও তুমি আমাকে সেখানে যেতে দেবে না? 1 সপ্তাহ তো হয়নি, তুমি মায়ের কাছ থেকে সবই এসেছো, আর এরই মধ্যে আমি তোমাকে কি করে ওখানে যেতে দিই বলো তো? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ও আচ্ছা, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের কাছে যেতে চেয়েছি, এটা তাহলে বুদ্ধি শক্তি লোপ পাওয়ার উদাহরণ হয়ে গেল, তাই তো? কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, আমাকে বাপের বাড়িতে যেতে দিলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি তো 3.5 অফিসে থাকি। তুমি 1 মাস যখন তোমার মায়ের কাছ থেকে ঘুরে এলে, তখন এত বড় বাড়িতে আমার মায়াকে একা কিভাবে দিন কাটিয়েছে সেটা একবার ভেবেছো? এমনকি ঠিকভাবে ফোন করে মায়ের খোঁজও তো নিতে না। কিন্তু এবার তো আমি ঘুরতে যাচ্ছি না বলো, আর হয়তো 1 মাসও থাকতে হবে না, তাহলে তুমি কেন আমার কথায় রাজি হচ্ছ না বলো? এভাবেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। গৌতম কিছুতেই অর্পিতাকে তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না। অন্যদিকে অঞ্জনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত জেগে তার শাশুড়ি মায়ের সেবা করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কাটে। মালতী দেবী এখন আগের থেকে বেশ সুস্থ অনুভব করছে। সে বুঝতে পারে একমাত্র তার বৌমার সেবা যত্নে সে এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। আর এত অসুস্থতার মধ্যেও তার মেয়ে তার সঙ্গে একবারও দেখা করতে আসেনি, এটা ভেবে মালতী মনে মনে খুবই দুঃখ পায়। দুঃখ করবেন না মা, আমি আছি তো আপনার দেখাশোনা করার জন্য। কিন্তু ওখানে গৌতমের মায়ের দেখাশোনা করার জন্য অর্পিতা ছাড়া আর কেউ নেই, তাই হয়তো ওরা ওকে আসতে দিতে চায়নি। কিন্তু এরকম অসুস্থতার সময় ছেলে মেয়েরা পাশে থাকলে মনে বেশ শান্তি আসে। সুদীপটা তো সেরকম ভাবে বাড়ি থাকে না, অর্পিতা আসতে পারলে আমি সত্যিই খুবই খুশি হতাম। এই কথা বলতে বলতেই মালতী দেবী নিজে থেকেই কেমন যেন চুপ করে যায়। সে আজকে এতদিন পরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে বুঝতে পারে অঞ্জনার মায়ের অসুস্থতার সময় সে অঞ্জনাকে তার বাড়িতে যেতে না দিয়ে কতটা ভুল করেছে। তার এই উপলব্ধি হতেই সে তার বৌমার কাছে ক্ষমা চাইতে শুরু করে। এমন অদ্ভুত ঘটনা দেখে সুদীপও সেখানে চলে আসে। তুমি যেটা বললে মন থেকে বললে? তুমি কি সত্যিই বুঝতে পেরেছো, নাকি অঞ্জনা তোমার সেবা করেছে বলে এখন ওর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো? না রে বাবু, আমি সত্যি বুঝতে পেরেছি ওই অসুস্থ মানুষটা দিনের পর দিন একা বাড়িতে একা একা সময় কাটিয়েছে। একই শহরে তার মেয়ে থাকা সত্ত্বেও সে নিজের মেয়েকে এক ঝলক দেখতে পর্যন্ত পারেনি। এই অসুস্থতার মধ্যে আমি নিজের মেয়েকে না দেখতে পেরে বৌমার মায়ের কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই আমি মন থেকে ওর কাছে ক্ষমা চাইছি। এখন তো আমি সুস্থ আছি। এখন বৌমা কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, ওর যতদিন ইচ্ছে হবে ও ওখানে থাকতে পারে। আমি আর কোনো বাধা দেব না বাবা। তুমি যখন এত কিছু স্বীকারই করলে, তাহলে আমিও তোমাকে কিছু বলি। আমি গৌতমকে বলেছিলাম ও যেন কিছুতেই অর্পিতাকে আমাদের বাড়িতে আসতে না দেয়। আমি তোমাকে আর বোনকে দুজনকেই বোঝাতে চেয়েছিলাম এরকম সময় নিজের মায়ের পাশে না থাকার কষ্টটা কিরকম হয়। তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তোর আমাকে বোঝানোর ধরনটা খুব কঠিন ছিল, তবে হয়তো আমি এইভাবে ছাড়া বুঝতেও পারতাম না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। আমি তোর উপর একটুও রেগে নেই বাবা। এবার তাহলে আমি আমার মায়ের কাছে যাওয়ার আগে তুমি অর্পিতাকে এখানে নিয়ে চলে এসো। ও মায়ের সাথে থাকলে আমারও চিন্তা একটু কম হবে। 2-1 দিনের মধ্যে অর্পিতা আবার তার মায়ের কাছে চলে আসে। শেষ পর্যন্ত 1 বছর পর অঞ্জনার সুযোগ হয় তার নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকার। সে তার মায়ের সঙ্গে হাসি খুশি কয়েকদিন কাটাতে থাকে।